হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করছি আমাদের থার্ড সেমিস্টারের ফার্স্ট ক্লাস। আজকের অধ্যায় হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। এবার এই ইলেকট্রিক ফিল্ড এই অধ্যায়টা আছে তোমাদের ইউনিট 1 এর মধ্যে, ঠিক আছে? ইউনিট 1 এর মধ্যে এই অধ্যায়টা আছে। তাহলে আমরা স্টার্ট করছি ইউনিট 1। ইউনিট 1 এর ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এরপরে আমরা পড়বো তড়িৎ বিভব এবং লাস্টে পড়বো ধারক এবং ধারকত্ব। তিনটে অধ্যায় আছে, প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং এই তিনটে অধ্যায় থেকে তোমাদের এক্সামে থাকবে 8 নাম্বার, 8 মার্কস, ঠিক আছে? তো কনসেপ্ট আমাদের পড়তে হবে, তার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশন ভিত্তিক কোশ্চেনগুলো পড়তে হবে। অর্থাৎ আমরা কিভাবে অ্যাপ্লাই করছি, কনসেপচুয়াল কোশ্চেন হবে, অ্যাপ্লিকেশন টাইপের কোশ্চেন হবে, ঠিক আছে? চলো তাহলে অধ্যায়ের কনসেপ্ট নিতে আমরা শুরু করি। তো আমাদের এই অধ্যায়ের ফার্স্ট কনসেপ্ট, তার মানে কনসেপ্ট 1 হলো এই অধ্যায়ে কুলম্বের সূত্র। খুব সুন্দর করে নোট করবে, এই নোট করলেই হবে, আর এক্সট্রা করে বই পড়ার আশা করি আর দরকার হবে না, পড়লে পড়তে পারো তোমাদের ইচ্ছে। তো কনসেপ্ট 1 হচ্ছে কুলম্বের সূত্র। আচ্ছা, বিজ্ঞানী কুলম্ব কি বললেন বা এই সূত্রটা কি সংক্রান্ত বিষয় তোমরা অলরেডি ক্লাস 10-এ এর কিছুটা ধারণা পেয়েছো। আজকে আমরা সম্পূর্ণ ধারণা নেব এবং সম্পূর্ণ ধারণা নেওয়ার পরে আমরা কিন্তু এর কিছু অ্যাপ্লিকেশনও দেখব। তো আমরা দেখো তড়িৎ ক্ষেত্র শুরু করছি। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রোস্ট্যাটিক, মানে আমাদের ইউনিটটার নাম হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক, তাই না? তো ইলেকট্রোস্ট্যাটিক্স এই যে অধ্যায়, এই যে আমরা ইউনিটটা শুরু করছি, মানে স্থির তড়িৎ, মানে এখানে আধান, সমস্ত কিছু আধান নিয়ে কথা হবে। এবং আধান যদি স্থির থাকে, তাহলে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো আমরা পুরো এই ইউনিটে আলোচনা করব। কি বললাম আমরা? আধান স্থির থাকলে যে ফেনোমেনাগুলো হয়, যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো আমরা এই ইউনিটে আলোচনা করব। এবং এই ইউনিটটাকে আলোচনার সুবিধার জন্য আমরা 3টে অধ্যায়ে ভাগ করেছি। প্রথম অধ্যায়ের নাম তড়িৎ ক্ষেত্র। তো এই অধ্যায় শুরু হচ্ছে কুলম্বের সূত্র দিয়ে। তো বিজ্ঞানী কুলম্ব কি বললেন যে দুটো আধান, ধরো একটা Q1 আধান আর একটা হচ্ছে Q2 আধান, দুটো আধান যাদের মধ্যে দূরত্ব r। এই দুটো আধান, সেই দুটো আধান পজিটিভ হতে পারে, আধান দুটো নেগেটিভ হতে পারে, পজিটিভ হোক বা নেগেটিভ হোক। এই দুটো আধান কিন্তু পরস্পরকে হয় আকর্ষণ করবে, না হয় কি করবে, বিকর্ষণ করবে। হয় আকর্ষণ করবে, না হয় বিকর্ষণ করবে একটা বল দিয়ে। এই বলটাকে আমরা কি বলি? তড়িৎ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির তড়িৎ বল বা কুলম্ব বল, কুলম্বীয় ফোর্স, ঠিক আছে? তো এই যে বলটা, এই বল আমরা বের করব। তো ধরো দুটোই পজিটিভ, তাহলে Q1 Q2 কে বিকর্ষণ করবে, Q2 Q1 কে বিকর্ষণ করবে। তাহলে Q2 Q1 কে যে বলে বিকর্ষণ করবে, Q1 Q2 কে একই বলে বিকর্ষণ করবে। বল দুটো কি হবে? সেম হবে। বল দুটো কি হবে? সেম হবে। বোঝা গেছে? তাহলে এদের মধ্যে ধরো এই যে দূরত্বটা আমরা নিয়েছি, এই দূরত্ব স্থির দূরত্ব, এবং এই দুটো আধান কিন্তু বিন্দু আধান। বিন্দু আধানের জন্য কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য, মাথায় রাখতে হবে। তো এই বলের মান, কুলম্ব বললেন এই বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আধান দ্বয়ের গুণফল যত বেড়ে যাবে বলের মান তত বাড়বে। যদি কোনো একটা আধান স্থির থাকে, অন্যটাকে বাড়িয়ে দাও, তবুও বলের মান বাড়বে, কারণ গুণফল বেড়ে যাবে। যদি Q1 স্থির রেখে Q2 বাড়িয়ে দাও, তবুও বলের মান বাড়বে। মানে গুণফল এক কথায় বেড়ে গেলে বলের মান বাড়বে। আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। যখন আমরা আধান দ্বয়ের গুণফলের সঙ্গে সম্পর্ক দেখব, তখন দূরত্বটাকে কি ধরে নেব? আমরা কনস্ট্যান্ট ধরে নেব। আবার দেখা গেছে দূরত্বের উপরও এই বলটা নির্ভরশীল, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব তুমি যদি 1 গুণ বাড়িয়ে দাও, বল কিন্তু বেড়ে যাবে।
দূরত্ব দ্বিগুণ বাড়িয়ে দিলে বল 4 গুণ বাড়বে, ভুল বললাম, দূরত্ব বেড়ে গেলে বল কমে যাবে। ঠিক আছে, দূরত্ব দ্বিগুণ বাড়ালে বল কিন্তু 1/4 হয়ে যাবে, 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো দূরত্ব যত বাড়বে বল তত কমে যাবে, দূরত্ব যত বাড়বে বল তত কমবে। তো যখন দূরত্বের সঙ্গে সম্পর্ক দেখব তখন Q1 ও Q2 কে আমাদের কি নিতে হবে, স্থির বা কনস্ট্যান্ট নিতে হবে। এবার যদি আমরা এই দুটোকে কম্বাইন করে দিই তাহলে F প্রপোর্শনাল টু হয়ে যাবে Q1 Q2 বাই R স্কয়ার। এবার F ইকুয়াল টু যদি করি তাহলে একটা কনস্ট্যান্ট আনবো আমরা, সেই কনস্ট্যান্টকে K প্রাইম দিয়ে লিখলাম, তো একটা কনস্ট্যান্ট Q1 Q2 বাই R স্কয়ার। খুব ভালো করে বোঝো জায়গাটা। তো K প্রাইম হচ্ছে একটা কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক, কিন্তু এই অধ্যায়ে কুলম্বের সূত্রে এই সমানুপাতিক ধ্রুবকের নাম হচ্ছে কুলম্ব ধ্রুবক। ঠিক আছে, কুলম্ব ধ্রুবক। এই কুলম্ব ধ্রুবকের মান দুটো বিষয়ের উপর নির্ভর করে। কি কি সেই দুটো বিষয়? একটা বিষয় হচ্ছে মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের প্রকৃতি। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা এই যে দুটো আধান কোন মাধ্যমে আছে সেই মাধ্যমটাকে চেঞ্জ করে দিই তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা চেঞ্জ হয়ে যাবে। মাধ্যমের ওপর কিন্তু ডিপেন্ড করে এই ধ্রুবকটা। ঠিক আছে, বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এই ধ্রুবকটা বিভিন্ন হবে। সেকেন্ড হচ্ছে একক পদ্ধতি, আমরা কোন পদ্ধতিতে আমরা এই ক্যালকুলেশনটা করছি তার উপরও ডিপেন্ড করবে এই K প্রাইম অর্থাৎ কুলম্ব ধ্রুবকের মান। তো যদি আমরা ধরো এসআই পদ্ধতি নিয়ে নিই, কনসেপ্ট 1 এর মধ্যে যদি আমরা এসআই পদ্ধতি নিই, কি বললাম, এসআই পদ্ধতি, যদি আমরা সমস্ত ক্যালকুলেশন এসআই পদ্ধতিতে করি তাহলে দেখো K প্রাইমের এসআই পদ্ধতিতে K প্রাইমের মান হবে 1/4 পাই এপসাইলন। 1/4 পাই এপসাইলন, এখানে এপসাইলন কিন্তু একটা ধ্রুবক, এবং এই যে 1/4 পাই এপসাইলন এটা কিন্তু পরীক্ষালব্ধ একটা মান। ঠিক আছে, তো এপসাইলন এখানে ধ্রুবক, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে দেখো তো, F = K প্রাইমের মান বসালে 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই কি বলতো R স্কয়ার। এটা হচ্ছে কুলম্ব সূত্রের গাণিতিক রূপ, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, তো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ আমরা পেয়ে গেলাম। এখানে এপসাইলন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যে মাধ্যমে আমরা এই দুটো আধানকে রেখেছি সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, তাহলে মাধ্যমের কি, এটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটাকে ইংরেজিতে বলা হয় পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এবার দেখ যদি শূন্য মাধ্যম হয়, কি বললাম, যদি শূন্য মাধ্যম হয় তাহলে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই এপসাইলনের পরিবর্তে না আমরা এপসাইলন নট বসাবো, তখন ফর্মুলাটা হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো এখানে এই জায়গাটা। আমি কি বললাম, শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা ফর্মুলাটাকে কি লিখবো, শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে ফর্মুলাটাকে লিখবো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। এই যে আমরা এপসাইলন নট লিখলাম, এটা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এবং এর একটা মানও আছে। শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মান তোমরা একটু লিখে নেবে, এপসাইলন নট ইকুয়াল টু 8.854 ইন্টু 10⁻⁻12 এসআই ইউনিট। এবার যদি আমরা এখান থেকে ইউনিটটা বের করে নিই, ভালো করে বুঝবে, এপসাইলনটাকে এইদিকে নিয়ে গেলাম বা এপসাইলন নটটাকে এইদিকে নিয়ে গেলাম, এফটাকে নিচে নিয়ে চলে আসলাম, তো উপরে আধানের একক কি, কুলম্ব ইন্টু কুলম্ব মানে কুলম্ব স্কয়ার, কুলম্ব স্কয়ার। ঠিক আছে, নিচে নিউটন, নিচে কি নিউটন মানে পার নিউটন, আর দূরত্বটাও দেখো নিচে আছে পার মিটার স্কয়ার। আমি আলাদা করে এটা দেখাচ্ছি, আপাতত আমি লিখলাম যে এপসাইলন নটের কিন্তু মান জানা আছে। ঠিক আছে, আচ্ছা এবার যেহেতু এপসাইলন নটের মান জানি, 4 পাই এর মান তো আমাদের জানা, তাহলে পুরোটা ক্যালকুলেশন করে অর্থাৎ 1/4 পাই এপসাইলন নট এর মান মনে রাখবে 9 × 10⁹। খুব কাজে লাগবে। 1/4 পাই এপসাইলন নট এর মান কি, 9 × 10⁹। তাহলে কি দাঁড়ালো দেখো, খুব ভালো করে বোঝো, দুটো আধান, বিন্দু আধান, ঠিক আছে, স্থির দূরত্বে আছে,
তো এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হোক বা বিকর্ষণ বল হোক, এক কথায় বলবো আমরা তড়িৎ বল। তড়িৎ বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যদি আমরা একসাথে কম্বাইন করে দিই তাহলে F সমানুপাতিক Q1 Q2 বাই R স্কয়ার পাবো। এবার সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দিই একটা ধ্রুবক আমরা আনবো, এই ধ্রুবকটার নাম হচ্ছে কুলম্ব ধ্রুবক। এই কুলম্ব ধ্রুবক দুটো বিষয়ের উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতি এবং একক পদ্ধতি। ঠিক আছে, এবার দেখো এই একক পদ্ধতির উপর যেহেতু নির্ভর করে, শুরুতে আমরা এসআই পদ্ধতিতে ক্যালকুলেশন গুলো করবো। তাহলে এসআই পদ্ধতিতে কে প্রাইমের ভ্যালু হয়ে যাবে 1/4 পাই এপসাইলন। এপসাইলন কিন্তু এখানে নিজেও একটা কনস্ট্যান্ট, বোঝা গেল, এবং এটা মাধ্যমের উপর নির্ভর করবে। এপসাইলন যে নতুন একটা কনস্ট্যান্ট আসলো, এটা কিন্তু মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে এই কনস্ট্যান্টের নাম কি? মাধ্যমের তড়িৎভেদ্যতা, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এবার দেখো শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা এপসাইলনের পরিবর্তে কি লিখবো? এপসাইলন নট। এবং এপসাইলন নটের একটা ভ্যালু আছে, এবং যদি এপসাইলন নটের ভ্যালু থাকে তাহলে 1/4 পাই এপসাইলন নটেরও কিন্তু একটা মান আছে, এবং সেটা মনে রাখতে হবে 9 × 10⁹। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এটা গেল এসআই পদ্ধতিতে। এবার যদি আমরা সিজিএস পদ্ধতিতে চলে আসি, সিজিএস পদ্ধতিতে ভালো করে বুঝবে সিজিএস পদ্ধতি। তো এসআই পদ্ধতি তো আমরা দেখলাম, তাহলে চলো সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে মাথায় রাখবে কে প্রাইম এই ধ্রুবকটাকে, কুলম্ব ধ্রুবকটাকে আমরা লিখবো 1/k দিয়ে, এবং এখানে কে এর নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? F = 1/k Q1 Q2 বাই কি বলতো? R স্কয়ার। Q1 Q2 বাই R স্কয়ার। শূন্য বা বায়ু মাধ্যমটা যদি শূন্য বা বায়ু হয় তাহলে কে এর মান 1, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? 1। সেক্ষেত্রে ফর্মুলাটা দেখতে কেমন হবে? Q1 Q2 বাই R স্কয়ার। যদি আমি কখনো লিখি ডাইরেক্ট Q1 Q2 বাই R স্কয়ার, তাহলে বুঝে নেবে সামনে কিচ্ছু নেই, মানে 1, তাহলে বুঝে নেবে আমি সিজিএস পদ্ধতির শূন্য মাধ্যমের কথা বলছি। সিজিএস পদ্ধতির শূন্য মাধ্যমের কথা বলছি। এখানে কেটাকে কি বলা হয়? পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। কথা বোঝা গেল? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম। যে মিডিয়ামে আমরা দুটো আধানকে রেখে দেব সেই মিডিয়ামে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এই হলো পুরো বিষয়টা, তোমরা সুন্দর করে এটা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। তো আমরা পরবর্তী ধাপে আমরা এগাই। তো কনসেপ্ট 1 এ আমরা কি বললাম? কুলম্বের সূত্র। এবার দেখো এই যে এপসাইলন আর এপসাইলন নট আর কে, এদের মধ্যে সুন্দর একটা রিলেশন আছে। ঠিক আছে, এদের মধ্যে সুন্দর একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমাদের জানতে হবে একটু। তাহলে কনসেপ্ট 1 হয়ে গেছে আমাদের। এবার কনসেপ্ট 2 এ আমরা এগোচ্ছি। দেখো কনসেপ্ট 2 এ কি বলা হচ্ছে? কনসেপ্ট 2 এ বলা হচ্ছে যে এই যে এপসাইলন মাধ্যমের তড়িৎভেদ্যতাকে যদি আমরা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতাতে ভাগ করে দিই, তাহলে যেটা পাবো সেটা আমরা দেখেছি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের সমান। আবার কখনো কখনো যেহেতু দুটো মাধ্যমের অনুপাত, তাই এটাকে এপসাইলন আর দিয়ে আমরা লিখি। আর মানে কি? আর এর পুরো নাম হচ্ছে রিলেটিভ মানে আপেক্ষিক। তো এখানে মাথায় রাখবে এই এপসাইলন আরটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা। তাহলে আপেক্ষিক তড়িৎভেদ্যতা আর কি? আপেক্ষিক তড়িৎভেদ্যতা আর এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেম জিনিস। ঠিক আছে, তা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, তড়িৎ কথাটা লিখিনি, তড়িৎভেদ্যতা এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক একই জিনিস। এবং যেহেতু দেখো কে বা এপসাইলন আর দুটোই হচ্ছে সমজাতীয় রাশির অনুপাত, তাই কে এর কোনো একক নেই, কোনো একক ও মাত্রাহীন কোনো একক বা মাত্রা নেই। এটা একটা সংখ্যা মাত্র, তাই মাথায় রাখতে হবে কে কোনো একক হয় না। ঠিক আছে, তাহলে এখানে এপসাইলন ইকুয়াল টু যে কোনো জায়গায় কে এপসাইলন নট লিখতে পারি, ঠিক আছে। তাহলে কোথাও যদি কে এপসাইলন নট লেখা থাকে, কে এপসাইলন নট, তাহলে বুঝবে ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি এপসাইলন। এবার সিজিএস পদ্ধতিতে মাথায় রাখতে হবে যে এপসাইলন নটের ভ্যালু 1। সিজিএস পদ্ধতিতে এপসাইলন নটের ভ্যালু 1। যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে
এপসাইলন ইকুয়াল টু কে হয়ে যাবে। এপসাইলন ইকুয়াল টু কি হয়ে যাবে? কে হয়ে যাবে। তার মানে সিজেস পদ্ধতিতে পরাবৈদ্যুতিক ধ্রুবক আর এপসাইলন মানে তড়িৎভেদ্যতা একই জিনিস, এদের মান কি? সমান। সিজে, তবে পার্থক্য এটাই যে এপসাইলনের একক আছে, কে এর কোনো একক নাই। কে হচ্ছে একক এবং মাত্রাবিহীন রাশি, আর এপসাইলনের একক এবং মাত্রা আছে। তাহলে এপসাইলনের যে একক মাত্রা আছে সেটা আমরা এখনই বের করব। আপাতত মনে রাখবে সিজিএস পদ্ধতিতে এপসাইলন নটের ভ্যালু কত? 1। 1 যদি হয় সিজিএস পদ্ধতি, আমি শূন্য মাধ্যম বলিনি কিন্তু, সিজিএস পদ্ধতিতে এপসাইলন নটের ভ্যালু 1, তাহলে সিজিএস পদ্ধতিতে কে আর এপসাইলন কিন্তু সমান, কে আর এপসাইলন সমান। চলো এবার আমরা এতটুকু জিনিস মাথায় রেখে দাও। এবার আমরা কে এর একক মাত্রা এগুলো একটু বের করে নিই। কে তো একক নেই, তাহলে এপসাইলনের একক মাত্রা বের করে নিই। চলো কনসেপ্ট আমরা 3 দিকে এগোই। কনসেপ্ট 3 তে আমরা কি করব? বেসিক্যালি আমরা এপসাইলন, তাহলে আমাদের যে ফর্মুলাটা ছিল একটু মনে করি আমরা। F ইকুয়াল টু কি ছিল? F ইকুয়াল টু ছিল 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই r স্কয়ার। এখান থেকে এপসাইলন যদি বের করি তাহলে 1/4 পাই Q1 Q2 বাই f r স্কয়ার। তো কে এবার এপসাইলনের একক, ঠিক আছে, এর একক নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সবার প্রথমে আমরা চলে আসি এসআই একক। এসআই একক কি? দেখো এসআই একক হচ্ছে আধানের, দেখো এপসাইলনের একক মানে আধানের একক। আধান কুলম ইনটু কুলম মানে কুলম স্কয়ার। নিচে বল আছে, বলের জন্য নিউটন, কিন্তু নিচে যেহেতু আছে পার নিউটন হবে। এবং দূরত্বের স্কয়ার মানে মিটার স্কয়ার, যদি মিটার স্কয়ারটাও নিচে আছে তাহলে পার মিটার স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এসআই একক। সিজিএস এ কি হবে? সিজিএস এ কি হচ্ছে দেখো, কুলম্বের জায়গায় চলে আসবে স্ট্যাট কুলম তার স্কয়ার, বা ইএসইউ করতে পারো। আধানের সিজিএস একক হচ্ছে ইএসইউ। নিউটনের জায়গায় চলে আসবে কি বলো তো? ডাইন, পার ডাইন। আর মিটারের জায়গায় সেন্টিমিটার, পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এটা এপসাইলন একক গেল। এবার এপসাইলনের আমরা মাত্রা আমরা বের করে নিই। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, তোমরা পরবর্তীকালে গিয়ে জানবে এর একক হচ্ছে ফ্যারাড পার মিটার। এই পুরো এককটাকে আবার এইভাবে লেখা যায় ফ্যারাড পার মিটার। তো ফ্যারাড জিনিসটা কি? এটা ধারকত্বের একক। ফ্যারাড কিসের একক? ধারকত্বের একক। তাহলে এই পুরো এককটাকে কিভাবে লেখা যায়? ফ্যারাড পার মিটার। ঠিক আছে, তাহলে পুরো এককটা হচ্ছে ফ্যারাড পার মিটার। ফ্যারাড ধারকত্বের একক, যখন ধারকত্ব অধ্যায়টা পড়বে তোমরা তখন গিয়ে ফ্যারাড এককটা সম্পর্কে জানতে পারবে। আপাতত আমি আর কিছু বলছি না, তো এইটুকুই। হ্যাঁ, এবার মাত্রা, একক তো গেল, এবার মাত্রা নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো একক, তাহলে এপসাইলনের একক হয়ে গেছে, এবার মাত্রা। ঠিক আছে, মাত্রা। আচ্ছা, মাত্রা কি হবে দেখো। মাত্রা, এপসাইলনের মাত্রা মানে হচ্ছে 1/4 পাই, এর কোনো মাত্রা হয় না। আধানের মাত্রা IT, কিন্তু দুটো আধান আছে তাই I স্কয়ার T স্কয়ার ডিভাইডেড বাই বলের মাত্রা mL/2 মুখস্থ করতে হবে এটা, mL/2 ইনটু দূরত্ব P L স্কয়ার। ঠিক আছে, এবার উপরে পাঠিয়ে দাও, m টাকে উপরে নিয়ে যাও, m⁻⁻1 L এখানে L আর এখানে L স্কয়ার, L কিউব উপরে নিয়ে যাও -L কিউব, T⁻⁻2 কে উপরে নিয়ে গেলে +2 হয়ে যাবে, আর অলরেডি +2 আছে তাহলে T⁴, আর I আছে I স্কয়ার। আশা করি ঠিকই আছে, একটু চেক করে নাও, ভুল হলে আমাকে বলো। ঠিক আছে, এই হচ্ছে এপসাইলন মাত্রা, এবং এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেওয়ার মতো। ঠিক আছে, তো এপসাইলন মাত্রা হয়ে গেল। তাহলে আমরা টুকটুক করে 3টে কনসেপ্ট আমরা আলোচনা করে ফেললাম। এবার আমরা যে এই কুলম্বের সূত্রটা পড়লাম, কুলম্বের সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, সেই জায়গাটা আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, কুলম্বের সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমত মানে এই সূত্রটা স্থির বিন্দু আধান, 1 নম্বর, স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য কুলম্বের সূত্র। কোন শর্তে প্রযোজ্য? আমরা তো কুলম্বের সূত্র, তাহলে কুলম্বের
সূত্র প্রযোজ্য। ঠিক আছে, কোন শর্তে প্রযোজ্য, কখন কখন প্রযোজ্য? যখন দুটো আধান স্থির থাকবে, ঠিক আছে, এবং বিন্দু আধান হবে, সেক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, যদি বিস্তৃত বস্তু হয়, বড় বস্তু, ঠিক আছে, সেক্ষেত্রে কি প্রযোজ্য হবে? সেক্ষেত্রে প্রযোজ্য হবে যদি যদি এই যে দূরত্বটা, এই দূরত্বটা যদি আকারের থেকে, মানে দূরত্ব, ঠিক আছে, দূরত্ব যদি আকারের থেকে খুব বড় হয়, বস্তুর যে আকার, দুটো আহিত বস্তু আছে, ধরো এটা পজিটিভ আধানে আহিত, এটা নেগেটিভ আধানে আহিত ধরে নাও, এবং বস্তু, তো এদের তো আকার আছে, আকারের তুলনায় দূরত্ব অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, বস্তুর ক্ষেত্রে এদের যে ভর কেন্দ্র থেকে এই ভর কেন্দ্র বরাবর যদি একটা লাইন টেনে দাও, এই লাইন বরাবর কিন্তু যে বস্তুর যে মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দু বা সেন্টার, এই সেন্টারকে যুক্ত করে দিলে যে লাইনটা পাবে, এই লাইন বরাবর কিন্তু বল কাজ করে। ঠিক আছে, এই লাইন বরাবর কি কাজ করে? বল কাজ করে। ঠিক আছে, তাহলে মাথায় রাখতে হবে যে কোনো বস্তুর ক্ষেত্রে সেন্টার টু সেন্টার যদি আমরা একটা লাইন টানি, একটা সরলরেখা টানি, সেই সরলরেখা বরাবর কিন্তু কুলম্ব বলটা কাজ করে। ঠিক আছে, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র বরাবর, ঠিক আছে, সরল রেখায় কুলম্ব বল ক্রিয়াশীল। ক্লিয়ার? তাহলে এই মোটামুটি তিনটে জিনিস আমাদের কিন্তু জানতে হবে। আরেকটা জিনিস জানতে হবে, কুলম্ব 4 নম্বর যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কুলম্ব ফোর্সটা কিন্তু একটা সার্টেন দূরত্ব আছে, 10 টু দি পাওয়ার -15, ঠিক আছে, মিটার, এর থেকে কম দূরত্বে কিন্তু কুলম্ব ফোর্স কাজ করে না। অর্থাৎ দুটো আধানের মধ্যে দূরত্ব যদি এর থেকে কম হয়ে যায়, এর থেকে বেশি হতে হবে, তাহলে কুলম্ব ফোর্স কাজ করতে হবে এর থেকে কম হলে, এর চেয়ে কম হলে, ঠিক আছে, এই সূত্র প্রযোজ্য নয়, এই সূত্র খাটে না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি এটা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, এই জায়গাটা একটু মনে রাখতে হবে। একটা সার্টেন দূরত্ব আছে, এই দূরত্বের মধ্যে যে কোনো দুটো কণা চলে আসলে না, সেই দুটো কণা পরস্পরকে একটা প্রবল বল দ্বারা আকর্ষণ করে, এবং এই আকর্ষণকে বলা হয় স্বল্প পাল্লার বল। এই স্বল্প পাল্লার বল হচ্ছে এক ধরনের স্ট্রং ফোর্স, শক্তিশালী বল, এবং সেটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, এবং যখন নিউক্লিয়াসের মধ্যে কাজ করে এটাকে বলা হয় নিউক্লিয় বল। ঠিক আছে, তোমরা পড়েছো ক্লাস 9-এ নিউক্লিয় বল। নিউক্লিয় বল কিন্তু এই দূরত্বের মধ্যে দুটো ইলেকট্রন হোক, প্রোটন হোক বা নিউট্রন হোক, এই দূরত্বের মধ্যে চলে আসলে, ঠিক আছে, ইলেকট্রন তো না, বেসিক্যালি নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটন থাকে, নিউট্রন প্রোটন যদি বা প্রোটন যদি বা নিউট্রন যদি এই দূরত্বের মধ্যে চলে আসে, তাহলে তারা পরস্পরকে শক্তিশালী বল দ্বারা আকর্ষণ করে, যাকে আমরা কি বলি? নিউক্লিয় বল বা স্ট্রং ফোর্স। ঠিক আছে, তো মোটামুটি এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে কুলম্ব ফোর্স সংক্রান্ত বিষয়ে। এবার দেখো, আরেকটা জিনিস তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে কনসেপ্ট 5, সেটা হচ্ছে উপরিপাতের নীতি। মানে আমরা যখন কুলম্ব ফোর্স বের করব, যখন একাধিক আধান থাকবে, তখন কোন নিয়মে বের করব, এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট 5। ঠিক আছে, তো কনসেপ্ট 5, তো এই কনসেপ্ট 5 আমরা কি পড়বো? ধরে নাও অনেকগুলো আধান আছে, ঠিক আছে, Q1, Q2, Q3, আর এখানে একটা আধান আছে Q0। এবার Q0 এর উপর টোটাল কত বল কাজ করছে সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য না, আমরা দেখবো যে এই Q1, ধরো আমি সবগুলোই সুবিধার জন্য পজিটিভ নিয়ে নিয়েছি, সবগুলোই পজিটিভ, তাহলে Q1 এই Q0 কে বিকর্ষণ করবে এইদিকে, ধরে নাও এই বলটার নাম F1, ঠিক আছে, তারপরে
কিউ টু এই কিউ নটকে কি করবে, বিকর্ষণ করবে এই লাইন বরাবর, এটা ধরে নাও F2। কিউ থ্রি কিউ নটকে বিকর্ষণ করবে এইদিকে, এটা ধরে নাও F3। তাহলে এই যে তিনটে বল একটা বিন্দুতে কাজ করছে, তাহলে এই তিনটে বলের যদি আমরা ভেক্টর যোগ করে দিই, F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর, তাহলে আমি লব্ধি বল পেয়ে যাব। এটা হয়ে গেল নেট ফোর্স বা লব্ধি বল। ঠিক আছে, তো তাহলে এই মানে উপরিপাত কনসেপ্ট, এটা হচ্ছে উপরিপাতের নীতি, উপরিপাতের নীতি, সুপারপজিশন প্রিন্সিপাল। এই প্রিন্সিপালে কি বলছে, যখন একাধিক আধান নিয়ে আমরা কাজ করব এবং একাধিক আধানের জন্য একটা আধানের উপর বল আমরা নির্ণয় করব, তখন আমরা প্রত্যেকটা আধানের জন্য ইন্ডিভিজুয়াল বের করব বল। ধরো এই Q1 Q0 কে আকর্ষণ করছে, এই আকর্ষণ বল F1 এই দুটো আধান দ্বারা কিন্তু প্রভাবিত হবে না, অর্থাৎ দুটো আধানের মধ্যে কুলম্ব ফোর্স অন্য আধান দ্বারা প্রভাবিত হয় না। ঠিক আছে, একই রকম ভাবে Q2 আর Q0 এর মধ্যে যে আকর্ষণ বল F2, এটা অন্য আধান দ্বারা প্রভাবিত হয় না। অন্য আধান বলতে বোঝানো হচ্ছে Q1 আর Q3। আবার Q3 আর Q0 এর মধ্যে যে বলটা আছে কুলম্ব বল বা তড়িৎ বল, সেটা কিন্তু এই Q1 Q2 এর উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আধানের জন্য আমরা কি বের করব, আমরা বল বের করব এবং বল বের করে এই বলগুলোকে ভেক্টর যোগ করে দেব, তাহলে পেয়ে যাব আমরা কোন একটা আধানের উপর লব্ধি বল। এবং এটাই হচ্ছে উপরিপাতের নীতি, আলাদা করে কিচ্ছু পড়তে হবে না। ঠিক আছে, আমি অ্যাপ্লিকেশন করে দেখাবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কয়েকটা জিনিস। এবার আমি আরেকটা বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব, যেহেতু কুলম্ব বলটা অনেকটা অভিকর্ষ বলের মতো দেখতে। ঠিক আছে, মহাকর্ষ সূত্রের মতো, কুলম্বের সূত্রটা মহাকর্ষ সূত্রের মতো, সেই কারণে আমরা সেই কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করে নিই। তো তার আগে একটু আমি তোমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ নিয়ে আলোচনা করব। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, তাহলে হেডলাইন দাও, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ জিনিসটা কেমন দেখো, খুব ভালো করে। বিকর্ষণের জন্য আমি প্রথমে বের করছি ভেক্টর রূপটা, বিকর্ষণের জন্য বের করছি বিকর্ষণ। ধরো এটা একটা আধান Q1, এটা একটা আধান Q2, এবং দুটো আধান পজিটিভ বা দুটো আধান নেগেটিভ যদি হয়, ঠিক আছে, দুটো আধান নেগেটিভও হতে পারে। তো নেগেটিভ বা পজিটিভ হলে এদের গুণফল কি হচ্ছে বলো তো, সবসময় পজিটিভ হবে। এদের গুণফল সবসময় কি হবে, পজিটিভ হবে, তাই না? Q1 Q2 গুণ করলে পজিটিভ, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, পজিটিভ, তাহলে গুণফলটা কি হবে, পজিটিভ হবে। আচ্ছা, এবার দেখো Q1 এই Q2 কে কি করবে, বিকর্ষণ করবে, এইদিকে বিকর্ষণ করলো। ঠিক আছে, তো এই বিকর্ষণ, এবার দেখো এদের মধ্যে দূরত্ব কি, আর Q1 আর Q2 এর মধ্যে দূরত্ব কি। এবার Q1 এর সাপেক্ষে ভালো করে বুঝবে, Q1 এর সাপেক্ষে Q2 দূরত্বকে আমরা r ভেক্টর দিয়ে লিখব। ঠিক আছে, কি বললাম, Q1 এর সাপেক্ষে Q2 দূরত্ব, Q1 এর সাপেক্ষে, যার সাপেক্ষে সেটা থেকে অন্য বিন্দুর দিকে অ্যারোটা হবে, তাহলে এই দিকে অ্যারো হবে, এটা হচ্ছে r ভেক্টর। ঠিক আছে, আবার ভালো করে বোঝো কি বলছি আমি Q1 এর সাপেক্ষে আলোচনা করছি। Q1 এর সাপেক্ষে যদি আলোচনা করি আমরা, তাহলে Q1 Q2 কে কি করছে, বিকর্ষণ করছে এইদিকে, দেখতে পাচ্ছ। এবং দূরত্বটা কে যদি আমরা অ্যারো দিয়ে দিই দূরত্বে, তাহলে এটা একটা ভেক্টর হয়ে যাবে, দূরক ভেক্টর। ঠিক আছে, তাহলে এই দূরক ভেক্টরকে আমরা r দিয়ে লিখবো, তাহলে r এর ডাইরেকশন হবে Q1 থেকে Q2 এর দিকে, যেহেতু যার সাপেক্ষে আলোচনা করছি সেটা থেকে অন্য বিন্দুর দিকে, বোঝা গেছে? তো এটা হচ্ছে r এর ডাইরেকশন। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে f এর ডাইরেকশন r এর ডাইরেকশন সেম। তাহলে কুলম্ব ফোর্স কে আমরা এইভাবে লিখতে পারি, SI পদ্ধতিতে 1/4 পাই এপসাইলন নট, এপসাইলন ধরো Q1 Q2 বাই r স্কয়ার। তো
এবার কুলম্ব ফোর্সের ডাইরেকশনটা আর আর এর ডাইরেকশনটা সেম, তাই আর ইউনিট মানে আর ক্যাপ দিয়ে দিলাম। আর ক্যাপ দিয়ে আমি কি বোঝালাম যে এফ এর ডাইরেকশন আর আর ক্যাপের ডাইরেকশন সেম। আর ক্যাপ মানে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি কাজে লাগে? ডাইরেকশন বোঝাতে কাজে লাগে, তাই না? যখনই আমি এখানে আর ক্যাপ দিয়ে দিব তাহলে এখানে আমি ভেক্টর চিহ্ন দিতে পারবো। এখানে এফ এবং আর ক্যাপের ডাইরেকশন সেম, একই দিকে একই দিকে। ঠিক আছে, তুমি চাইলে আর ক্যাপ ইকুয়াল টু লিখতে পারো। আর ক্যাপ ইকুয়াল টু আমরা কি জানি? আর ক্যাপ ইকুয়াল টু আমরা জানি q1 q2, আর ক্যাপ ইকুয়াল টু জানি আর ভেক্টর বাই আর, আর ভেক্টর বাই আর, আর ক্যাপ ইকুয়াল টু। তাহলে এটাকে এইভাবে লিখে যায়, তাহলে f ভেক্টর ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন q1 q2 r ইনটু r স্কয়ার মানে r কিউব, এখানে কিন্তু একটা r ভেক্টর। আচ্ছা ঠিক আছে, এটাও তোমরা চাইলে লিখতে পারো, এটা কুলম্ব সূত্রের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আবার উপরেরটাও কিন্তু বিভিন্ন জায়গায় থাকে, এটাও কিন্তু ভেক্টর রূপ। এর মানে এরকম ভেবো না নিচে কিউব হয়ে গেল, উপরে কিন্তু একটা আরও আছে। r বাই r কিউবের মাত্রা কিন্তু 1/l স্কয়ার, আর এর সঙ্গে r কিউব কেটে যাবে, নিচে কিন্তু স্কয়ারই থাকবে। এরকম ভেবো না নিচে কিউব হয়ে গেল। কথা বোঝা গেল তো? তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে বিকর্ষণের ক্ষেত্রে, একটু স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আকর্ষণের ক্ষেত্রে কি হবে? আকর্ষণের ক্ষেত্রে চলো একটু আলোচনা করে নিই। মেটালাম এটা। আচ্ছা, আকর্ষণের ক্ষেত্রে, তাহলে আকর্ষণের ক্ষেত্রে কুলম্ব সূত্রের ভেক্টর রূপটা কেমন হবে দেখতে, তাই না? আকর্ষণের ক্ষেত্রে এটা একটু আমরা আলোচনা করব এবং কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে কুলম্ব সূত্রের ভেক্টর রূপ, তাহলে আকর্ষণ। আকর্ষণ কখন হবে? একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে। একটা আধান পজিটিভ, একটা নেগেটিভ, তাহলে তো আকর্ষণ হবে। ধরো এটা q1 আধান, এটা q2 আধান, তাহলে q1 এর সাপেক্ষে যখন আলোচনা করব, q1 এর সাপেক্ষে আমি সব দেখছি, ঠিক আছে? তাহলে q1 q2 কে কি করবে? আকর্ষণ করবে, আকর্ষণ বলটা এদিক কাজ করবে। কিন্তু q1 এর সাপেক্ষে q2 দূরত্ব কিন্তু এইদিকেই হবে, দূরত্ব আর ক্যাপের ডাইরেকশন কিন্তু এইদিকে হবে। তাহলে দেখো f এর ডাইরেকশন এই দিকে, যেহেতু আকর্ষণ করছে, q1 পজিটিভ q2 নেগেটিভ, আকর্ষণ করছে এই দিকে আকর্ষণ করবে, তাই না? কিন্তু q1 এর দূরক ভেক্টর সবসময় দূরে হবে। কার সাপেক্ষে দূরত্বটা আলোচনা করছি? q1 এর সাপেক্ষে, যার সাপেক্ষে সেই বিন্দু থেকে অন্য বিন্দুর দিকে, তাহলে দূরত্ব কিন্তু এই দিকেই হবে। বোঝা যাচ্ছে তো? বলটা এই দিকে, দূরত্ব এই দিকে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? f ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। একটা আধান পজিটিভ, এদের গুণফল কি হবে? নেগেটিভ হবে না? এদের গুণফল 1/4 পাই এপসাইলন নট বাই এপসাইলন, এদের গুণফল নেগেটিভ, তাহলে q1 q2 সামনে একটা কি হবে? নেগেটিভ সাইন হবে। বোঝা গেল? একটা সামনে কি হবে? নেগেটিভ সাইন। বোঝা গেছে? আচ্ছা, তাহলে q1 q2 বাই কি হয়? r স্কয়ার এবং r ক্যাপ। এখানে r ক্যাপ দিলে এখানে কি হয়ে যাবে? কিন্তু r ক্যাপ, এবার দেখো r ক্যাপ আর f এর মধ্যে অ্যাঙ্গেলটা বোঝো, অ্যাঙ্গেলটা বোঝো। r ক্যাপ ডান দিকে, f টা বাম দিকে, তাহলে এখানেও একটা নেগেটিভ আসছে। r ক্যাপ আর এটা, এই দুটো সমান নয় ডাইরেকশন। r ক্যাপের ডাইরেকশন আর f এর ডাইরেকশন সমান নয়, একই নয়, তাই সামনে একটা কি, এরা বিপরীত, তাই একটা মাইনাস হলো। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল বলো তো? প্লাস হয়ে গেল। তাহলে 1 বাই এই মাইনাস, এখানকার মাইনাস কি হয়ে গেল? প্লাস 1 বাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার r ক্যাপ। একই থাকছে, বিষয়টা কি থাকছে বলো? সেম থেকে যাচ্ছে। তাহলে এটাই ভেক্টর রূপ। বোঝা গেছে? আবার বলছি ভালো করে, একটা পজিটিভ আধান, একটা নেগেটিভ আধান, তাহলে এদের গুণফল কি হয়? পজিটিভ q1 ইনটু নেগেটিভ q2, তাহলে এদের গুণফল মাইনাস q1 q2, এখানে একটা মাইনাস থাকছে, ঠিক আছে? আবার r ক্যাপ আর f এর ডাইরেকশন সেম নয়, তাই সামনে একটা মাইনাস দিলাম, এরও বিপরীত ভেক্টর, r ক্যাপ আর এর বিপরীত ভেক্টর। বোঝা যাচ্ছে তো? তাহলে এখানে একটা কি হয়? তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কুলম্বের সূত্রের যে রূপটা, এটা কিন্তু চেঞ্জ হলো না। কুলম্বের সূত্রের রূপটা কিন্তু চেঞ্জ হলো না, এটাই কিন্তু কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এই নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাচ্ছে? পজিটিভ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে আকর্ষণ। আকর্ষণের ক্ষেত্রে কুলম্বের সূত্র ভালো করে দেখে নেবে বইগুলো, বা এটা পড়লেও হবে, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, এবার চলো আমরা কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করি। করব। ধরে নাও কোশ্চেন নাম্বার 1, ধরে নাও একটা ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুতে কিউ আধান আছে আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a। এবার তোমাকে প্রশ্ন করতে পারে কোনো একটা আধানের উপর বল নির্ণয় করো অন্য দুটো আধানের জন্য। ধরে নাও আমি এই কিউ আধানের উপর, মানে ধরো এ বি সি বিন্দুতে যে আধান আছে তার উপর বল বের করবো। তাহলে এই আধানকে কি করবে? বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলের নাম রাখলাম FAC। তো FAC কত হবে? এই আধানকে এই আধানটার উপর বিকর্ষণ করবে, যেহেতু সবগুলো পজিটিভ। তাহলে এসি দূরত্ব, তাহলে এই দূরত্বটা কত দেখে নাও, এসআই কুলম্ব কনস্ট্যান্ট। আধান দ্বয় গুণফল কিউ ইনটু কিউ মানে কিউ স্কয়ার বাই দূরত্ব কত a, তাহলে a স্কয়ার হয়ে গেল। আচ্ছা, এই আধানটাকে বিকর্ষণ করবে এই লাইনে, তাহলে এই বিকর্ষণ বলের মান কত? বিসি, FBC। এটা কুলম্ব কনস্ট্যান্ট, আধান দ্বয় গুণফল কিউ ইনটু কিউ মানে কিউ স্কয়ার বাই দূরত্ব কত আছে? a আছে, তাহলে a এর স্কয়ার। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু এগুলো সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণ কত হবে? 60 ডিগ্রি। তাহলে এটা 60, এটা 60, এটা 60, তাহলে এই কোণটা কত হবে? 60, এটাও 60। তাহলে এবার একটা জিনিস খেয়াল করতে হবে, এই দুটো বল কিন্তু সেম। তাহলে এদের লব্ধি বল কত হবে? তাহলে লব্ধি বল F নেট কি জানি আমরা ভেক্টর সূত্র অনুসারে, প্রথম বল FAC তার স্কয়ার প্লাস দ্বিতীয় বল FBC তার স্কয়ার প্লাস 2AB মানে 2FAC FBC cos 60 এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। এখান থেকে যেটা উত্তর বের হবে সেটাই। ঠিক আছে, এখানে মান বসাও, তাহলে এর স্কয়ার হয়ে যাবে। তাহলে k প্রাইম স্কয়ার কিউ স্কয়ার বাই এটার স্কয়ার কত হয়ে যাবে? a টু দি পাওয়ার 4 প্লাস এটার স্কয়ার হবে bc k প্রাইম স্কয়ার। আচ্ছা, এই মানগুলোকে আমি x লিখে দিচ্ছি। x দেখছি কি হচ্ছে, এই মানগুলোকে আমি x লিখে দিচ্ছি। হ্যাঁ, একই তো মান, x লিখে দিলাম। তাহলে কি হলো? পরে দেখছি, সহজ করে দিই। x স্কয়ার প্লাস 2x ইনটু x মানে x স্কয়ার আর cos 60 মান হাফ। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে? মোট তাহলে 3টা x স্কয়ার হয়ে গেল, তাহলে √3x আর x এর মান বসিয়ে দাও, তাহলে হয়ে গেল। x এর মান কত? k প্রাইম কিউ স্কয়ার বাই a ইনটু কি √3। এটাই উত্তর। ঠিক আছে, এটাই উত্তর। তো এটা একটা ধরো আমরা ইসের সূত্র অ্যাপ্লাই করলাম, উপরিপাতের নীতি অ্যাপ্লাই করলাম, এখানে কুলম্বের সূত্র তো অ্যাপ্লাই করলাম, তার সাথে সাথে উপরিপাতের নীতিটাও কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি। এবার আমরা আরেকটা কোশ্চেনে চলে আসি, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট একটা কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, ধরো এরকম একটা কোশ্চেন আছে, একটা স্কয়ার আছে, বর্গক্ষেত্র আছে। ধরো বর্গক্ষেত্রের বাহুগুলোতে প্লাস কিউ, ঠিক আছে, মাইনাস কিউ, আবার কি প্লাস কিউ, আবার কি মাইনাস কিউ আধান আছে। এবার এর কেন্দ্রে তোমাকে বল বের করতে বলবো, বা কেন্দ্রে ধরো একটা আধান আছে কিউ নট, এর উপর বল বের করতে বলবো। ঠিক আছে, ভালো করে বুঝবে। কেন্দ্রে একটা আধান রাখা আছে, এর উপর বল বের করবো। কেন্দ্র মানে কি? দুটো কর্ণদ্বয়ের কি ছেদ বিন্দু, তাই না?
কর্ণদ্বয়ের ছেদবিন্দু তো কেন্দ্রে একটা কিউ নট আধান আছে। তাহলে এখানে আমরা কি করব? আচ্ছা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নাও এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। তাহলে আমরা প্রত্যেকটা আধানের জন্য কিউ নটের উপর বল বের করব, তাদের যোগ করে দেব। তো এই বিন্দুগুলোর নাম ধরে নাও এ বি সি ডি। তাই এই বিন্দুতে প্লাস কিউ আধান এই কিউ নট তো পজিটিভ বিকর্ষণ করবে এই দিকে, আবার এই সি বিন্দুর আধান এই দিকে বিকর্ষণ করবে। ভালো করে বুঝবে। দেখো এই বিন্দুটার নাম ও, কেন্দ্রের নাম হচ্ছে ও। এখানে একটা জিনিস বোঝার আছে, এও বিও তারপর সিও আর ডিও এই দূরত্ব কিন্তু সমান। ধরে নাও এক্স, ধরে নাও এক্স, সবগুলো দূরত্ব সমান হবে। তাহলে এ বিন্দু কিউ নটের উপর তাহলে যে আকর্ষণটা করে, তাহলে এই আকর্ষণ বলের নাম দিলাম এফ এ, এফ এ ও। এর জন্য ও এর উপর যে বলটা, সেই বলটা কত হবে? কুলম্ব কনস্ট্যান্ট, কিউ ইন্টু কিউ নট, কিউ ইন্টু কিউ নট বাই দূরত্ব কত ধরেছি? এক্স ধরে নিয়েছি, এক্স এর স্কয়ার হবে। ডাইরেকশন দেখে নাও, এ এটা পজিটিভ, এটা পজিটিভ, এ পজিটিভ এ পজিটিভ বিকর্ষণ করবে, তাহলে এটা হয়ে যাবে এফ এও। ঠিক আছে। আবার দেখো সি বিন্দুতে যে আধান আছে এও একে বিকর্ষণ করবে, এই বিকর্ষণ বলে নাম দিলাম, ধরলাম সিও। সিও কত হবে? এফ সিও কে প্রাইম, আধান দ্বয় গুণফল কিউ ইন্টু কিউ নট, কিউ ইন্টু কিউ নট ডিভাইডেড বাই এই দূরত্ব, এই দূরত্বটা কি? এক্স তার স্কয়ার। কিন্তু তাহলে দুটো বল কিন্তু সেম হচ্ছে, এই দুটো বল সেম, ভ্যালু সেম। আবার এরা বিপরীতমুখী, তাহলে এরা পরস্পরকে কি করবে? প্রশমিত করে দেবে। তাহলে এদের জন্য লব্ধি এখানে কত? জিরো হয়ে যাবে। একই রকম ভাবে ভালো করে বুঝবে কিন্তু, তাহলে এই দুটো বল পরস্পরকে কি করে দেবে? ক্যান্সেল করে দেবে। এরা পরস্পরকে কি করে দেবে? ক্যান্সেল করে দেবে। এদের জন্য লব্ধি কত? জিরো। আবার একই রকম ভাবে এই আধান একে আকর্ষণ করবে এদিকে, ঠিক আছে? এই ফোর্সের নাম দিলাম এফ ডিও। এই আধান উপরের দিকে আকর্ষণ করবে, নাম হচ্ছে এফ বিও। তাহলে এফ বিও আর এফ ডিও এই দুটো একই রকম ভাবে কি হবে? সমান কিন্তু বিপরীত। তাহলে এরা পরস্পরকে কি করে দিবে বলো? ক্যান্সেল করে দিবে। তাহলে আলটিমেটলি এখানে লব্ধি বল কত হয়ে যাবে? শূন্য। তাহলে এফ নেট কত হয়ে যাবে? জিরো। এফ নেট কত? জিরো। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে এটা আমাদের হয়ে গেল এফ নেট জিরো। এইভাবে আমরা কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো আমরা সলভ করতে পারি। চলো আরেকটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। কুলম্বের সূত্রের অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সূত্রটা সহজ, ছোট থেকে পড়ছো, কিন্তু এর অ্যাপ্লিকেশন গুলো মারাত্মক। নেক্সট, চলো ধরে নাও কোনো বিন্দু থেকে, কোশ্চেন নাম্বার 3, কোনো বিন্দু থেকে একই দৈর্ঘ্যে এল দৈর্ঘ্যের সুতো দিয়ে, দুটো সুতো দিয়ে দুটো সম আধানে আহিত বস্তুকে বা পিত বলকে ঝোলানো হলো, ঠিক আছে? পিত বলকে ঝোলানো হলো, ক্লিয়ার? তাহলে এর আধানও কিউ, এর আধানও কিউ, সম আধানে আহিত, এল দৈর্ঘ্য এখান থেকে ঝোলানো হয়েছে এই পয়েন্ট থেকে, এবং দুটোর দৈর্ঘ্য কি? এল। এবার ঝোলানো হলো, তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে এদের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে বিকর্ষণের জন্য, এবং এরা এই গ্যাপ মেনটেন করবে, একটা নির্দিষ্ট গ্যাপে গিয়ে এরা সাম্যাবস্থা লাভ করবে। তাহলে সাম্যাবস্থায়, এই সাম্যাবস্থা লাভ করলো, তো এই অবস্থায় তোমাকে টান বের করতে দিতে পারে, যে কোনো জিনিস বের করতে দিতে পারে। তাহলে এখানকার ক্যালকুলেশন গুলো শিখতে হবে আমাদের। ধরে নাও এই যে মধ্যবিন্দু নাম ও দিলাম, এই বিন্দুটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি।
তাহলে এই আধানের ওজন কত mg, সুতোর টান কত কাজ করবে t, সুতোর টান কত t। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে থিটা। তাই t এর থিটা বরাবর উপাংশ কত হবে t cos থিটা, আর এই দিককার উপাংশ হবে কি t sin থিটা। ঠিক আছে, t sin থিটা। আচ্ছা, এই আধানকে বিকর্ষণ করবে এই দিকে, বিকর্ষণ বল হবে F। তাহলে এই যে আপ ডাউন রাইট লেফট এরা পরস্পরকে কি করবে, ক্যান্সেল করে দেবে, আলটিমেটলি সাম্যাবস্থায় থাকবে। এখানেও একই ঘটনা ঘটবে, আপ ডাউন রাইট লেফট এরা পরস্পরকে কি করবে, ক্যান্সেল করবে, সমান এবং বিপরীত হবে, এবং এই সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এবার চলো, তাহলে আপ ডাউন, আপে কি আছে t cos থিটা ইকুয়াল টু কি হবে mg। রাইট লেফট, রাইটে কি আছে t sin থিটা, লেফটে কি আছে f। আচ্ছা, f ইকুয়াল টু কি, f ইকুয়াল টু কুলম্ব কনস্ট্যান্ট। ঠিক আছে, আধান দ্বয়ের গুণফল q ইনটু q মানে q স্কয়ার বাই এদের মধ্যে যে দূরত্ব এদের মধ্যে দূরত্ব, ঠিক আছে, এই দূরত্ব যদি r হয়, ঠিক আছে, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যদি r হয় তাহলে কি হবে r স্কয়ার। এবার t sin থিটা বাই t cos থিটা বের করি আমরা। t sin থিটাতে কি আছে ফোর্স, t cos থিটাতে কি আছে mg, তাই t কেটে গেল, sin বাই cos মানে tan থিটা ইকুয়াল টু f বাই mg। তুমি ডাইরেক্ট এটা মনে রাখতে পারো যে এই ধরনের ক্ষেত্রগুলোতে, এই দোলকের যে ক্ষেত্রগুলো দুলছে ঝুলে আছে, এই ধরনের ক্ষেত্রগুলোতে tan থিটা ইকুয়াল টু f বাই mg, f বাই কি mg। ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে তোমাকে যে t বের করতে বলে, যদি বলে t বের করো, তাহলে যে কোনো একটা ইকুয়েশন আমরা ইউজ করব, যে কোনো ইকুয়েশন ইউজ করব। ধরে নাও ইকুয়েশন নাম্বার 1 ইউজ করতে পারি আমরা। যদি ইকুয়েশন নাম্বার 1 ইউজ করি আমরা, 1 থেকে আমরা t পেয়ে যাব mg বাই cos থিটা। এবার cos থিটা পেয়ে যাব, কি করে cos থিটা পাবো, দেখো l এর একটা cos থিটা, এই যে ত্রিভুজটা দেখো, এখানকার ত্রিভুজটা দেখতে হবে, এটা কত থিটা, তো এই অ্যাঙ্গেলটা থিটা, টোটাল দূরত্ব ধরেছি r, তাহলে অর্ধেক দূরত্ব r/2 আর এই দূরত্ব l, তাই না। তাহলে এটা কত হবে, এটা হবে রুট ওভার কি হবে l স্কয়ার মাইনাস r/2 এর হোল স্কয়ার মানে r স্কয়ার বাই 4, এটাই তো হবে। তুমি এখান থেকে তাহলে cos থিটা পেয়ে যাবে। cos থিটা কি, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ করে পেয়ে যাবে। তাহলে cos থিটা mg, ভূমি কত থিটার সাপেক্ষে, এটা লম্ব এটা ভূমি, ঠিক আছে, ভূমি হচ্ছে l স্কয়ার মাইনাস r স্কয়ার বাই 4, ভূমি বাই অতিভুজে কি আছে l বাই l টা উপরে চলে গেল mgl, ঠিক আছে, mgl। তাহলে mgl বাই এটা হতে পারে, এটাও একটা হতে পারে। ক্যালকুলেশন গুলো জাস্ট টেকনিক গুলো শিখে রাখো যে আমরা কি ভাবে করতে পারি। আবার দেখো কখনো বলে থিটা ক্ষুদ্র, কি বলে থিটা ক্ষুদ্র। থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে মাথায় রাখবে, থিটা ক্ষুদ্র হলে আমরা tan থিটাকে কি লিখতে পারি sin থিটা, tan থিটাকে কি লিখতে পারি sin থিটা, ঠিক আছে। আর sin থিটা মানে কি, sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ, সেক্ষেত্রেও আমরা ক্যালকুলেশন করতেই পারি। তো এই হচ্ছে টি এর ফর্মুলা, mgl বাই রুট ওভার l স্কয়ার মাইনাস r টু দি r স্কয়ার বাই 4। তো এইভাবে তোমাদের কিন্তু সমস্যা সমাধান করে দিতে পারে। যেমন এখানে একটা কোশ্চেন আছে, দুটি একই প্রকার আধান সম্পন্ন ক্ষুদ্র ধাতব গোলকের প্রত্যেকটির ওজন 3 গ্রাম, মানে এই যে m এর মান কত বলেছে, m এর মান বলে দিয়েছে, এই যে m এর মান বলে দিয়েছে 3 গ্রাম, m3 বলে দিয়েছে, ভালো কথা। আচ্ছা, একটি বিন্দু থেকে 30 সেমি দীর্ঘ দুটি সুতোর দ্বারা গোলক দুটিকে ঝোলানো হলো। তাহলে এই যে সুতোর দৈর্ঘ্য l ইকুয়াল টু দিয়েছে 13 সেন্টিমিটার,
ঠিক আছে, সুতো দ্বারা ঝোলানো হলো। আচ্ছা, বিকর্ষণের জন্য পরস্পর থেকে 10 সেমি দূরে গিয়ে স্থির হলো। তাহলে এই দূরত্বটা বলে দিয়েছে কি একটা কোশ্চেনে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার বোঝা গেল? 10 সেন্টিমিটার। প্রতিটি গোলকের আধানের মান, এবার আধানের মান বের করতে বলেছে। আধান বলতে এই কিউটা বের করতে বলেছে, ঠিক আছে, এই কিউ বের করতে বলেছে, আধানের মান বের করতে বলেছে, এবং আরেকটা জিনিস তার সাথে সুতোর টান বের করতে বলেছে। এবার সুতোর টান তুমি দেখো, সুতোর টান বের করতে বলেছে, তাহলে সুতোর টানের জন্য তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবে। এখানে এম এর মান 3 বসালে, এল এর মান 13 বসালে, জি এর মান 9.8 বসালে বা 10 বসালে, বা 980, এক সিজিএস পদ্ধতিতে হলে 980। তো এই মানগুলো বসিয়ে তুমি কিন্তু টি ক্যালকুলেট করতে পারবে। জাস্ট শিখে রাখো, টেকনিকগুলো শিখে রাখো। কি করব, আমরা সিচুয়েশন অনুসারে ব্যবস্থা নেব। এবার দেখো কিউ বের করতে বলেছে। কিউ কিউ আমরা কি করে বের করব? দেখো এখান থেকে কিউ বের করতে পারি, এফ এর মান বসিয়ে দেবো। এফ এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে ট্যান বা যে কোনো ওপরের যে এখান থেকেও বের করতে পারি। এখানে কিউ আছে, এখানে এফ এর মধ্যে কিউ কিউ চলে আসবে। থিটা তো জানতে হবে, থিটা থিটা ট্যান থিটা তো বের করতে, যদি আমি এটাকে ইউজ করি ভালো করে বুঝো, আমি এখানে বসাচ্ছি এফ ইকুয়াল টু কি আছে কে প্রাইম কিউ স্কয়ার বাই আর স্কয়ার, নিচে কি আছে এমজি। তাহলে এখান থেকে কিউ কত চলে আসবে, এটা এদিকে চলে আসলো, তাহলে ট্যান থিটা আর স্কয়ার এমজি ডিভাইডেড বাই কে প্রাইম, এদিকে চলে আসলো। এবার কে প্রাইমের মান তুমি সিজিএস অনুসারে বসিয়ে দেবে, বা এসআই হলে 1/4 বাই এপসাইলন নট বসিয়ে দিবে। ঠিক আছে, জাস্ট টেকনিকগুলো শেখো। রুট করে দিলে কিউ স্কয়ার ছিল, কিউ বের করতে হবে, রুট করে দিলাম। এবার ট্যান থিটা দেখো সবই দেওয়া আছে, আর দেওয়া আছে 10 সেমি, এম দেওয়া আছে 3, জি এর মান 980, কে প্রাইম তুমি এসআই সিজিএস যদি বসাও তাহলে কে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে প্রাইমের মান 1 বসিয়ে দিবে। শূন্য মাধ্যম সিজিএস এর শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান সিজিএসই তো হচ্ছে, তাহলে কে প্রাইম কত হয়ে যাবে 1। যদি সিজিএস হয়, এসআই হলে সেই হিসাবে বসাবে 1/4 বাই এপসাইলন নট বসিয়ে দেবে। ঠিক আছে, টেকনিক শেখো, আমি ক্যালকুলেশন করছি না কিন্তু, জাস্ট টেকনিকগুলো শেখো, এই জায়গাটা শেখো। এবার ট্যান থিটা, থিটা থিটা কি করে পাবো? থিটা হচ্ছে থিটার উল্টো দিকের বাহু মানে r/2, এই যে r/2 লম্ব বাই ভূমি এটা, ঠিক আছে, ভূমি তো এই যে বের করা আছে, লম্ব বাই ভূমি, ট্যান থিটা বসিয়ে দিতে পারবে। এবার থিটা যদি ক্ষুদ্র হয়, ট্যান থিটাকে তুমি সাইন থিটা লিখতে পারবে। থিটা ক্ষুদ্র হলে, থিটা কখনো কখনো বলে দিবে থিটা ক্ষুদ্র, তাহলে ট্যান থিটাকে কি লিখবে বলো? সাইন থিটা লিখে দিবে। আর সাইন থিটা লিখলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত r/2 বা অতিভুজ কত l, সেটাও করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে যদি বাই চান্স তোমার বলে দেয় থিটা ক্ষুদ্র, তাহলে ট্যান থিটার জায়গায় সাইন থিটা লিখবে, আর সাইন থিটা ইকুয়াল টু লিখবে লম্ব বাই অতিভুজ, তাহলে r/2 বাই l। আর এর মান জানা আছে, এর মান জানা আছে, বসিয়ে দেবে। এই হচ্ছে এই লাস্টের প্রবলেমটা। একটু নিজের মতো করে গুছিয়ে নাও, যদি অসুবিধা হয় কমেন্টে জানাও, আমি পরের দিন আবার তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করবো। তাহলে দুবার যদি শিখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আর একবারে যদি ক্লিয়ার হয়ে যায় কোনো অসুবিধা নাই। জাস্ট এই হচ্ছে আলোচনা, জাস্ট আলোচনা করলাম কোশ্চেন নাম্বার 3। তো আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি। অ্যাকচুয়ালি অনেক কিছু আছে বোঝানোর মতো, একটা ক্লাসে সব সম্ভব নয়, আমি ধীরে ধীরে তোমাদের বোঝাবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা ফিডব্যাক দেবে, বুঝতে পারলে কি পারলে না সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, বাই বাই।